জয় সাহেব, আপনাকে যদি বাংলাদেশের ছেলেপেলেরা পেত, বাংলাদেশে 80% মানুষ অর্থের লোভের জন্য রাজনীতি, সমাজনীতি, সমস্ত জায়গায় আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। শেখ হাসিনা স্বৈরাচারী, মানে গণবিরোধী, কি না করেছে সে বাংলাদেশে, কি না করেছে। আমরা বিএনপি করেও আমরা আন্দোলন করে বাংলাদেশে কিছু করতে পারি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাধীন টিভি 24 এর পক্ষ থেকে আজকের সমসাময়িক আলোচনায় আপনাদেরকে সকলকে আমন্ত্রণ। দেশে অথবা বিদেশে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটা দেখছেন, সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। বাংলাদেশটা যখন সদ্য নতুন রূপে আবির্ভাব হতে যাচ্ছে, বাংলাদেশের জনগণের অনেক প্রত্যাশা পূরণের জন্য যখন নতুন সরকার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং একটা স্বৈরাচারী এবং গণবিরোধী সরকারের হাত থেকে মুক্তি পেয়ে বাংলার জনগণ যখন একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন, ঠিক সেই সময় আমাদের প্রতিবেশী ভারত তাদের 7 সিস্টার অঞ্চলগুলিতে যখন অতিবৃষ্টির কারণে অনেক পানি তাদের নদীগুলোতে বহমান, সেই সময় তাদের সুইচ গেটগুলো খুলে দিয়ে আমাদের উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ উত্তর মধ্য অঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল এই সমস্ত জেলাগুলো বন্যায় কবলিত হয়ে এমন এক দুর্দশার মধ্যে এবং বিপর্যস্ত অবস্থার মধ্যে বাংলাদেশের মানুষ এখন দিন পার করছেন, যা আসলে একেবারে আমাদের এক্সপেকটেশনের বাইরে। আমরা যতটুকু জানতে পারলাম যে বর্তমানে বন্যা কবলিত 8টি জেলা অত্যন্ত খুবই বিপর্যস্ত অবস্থায় রয়েছেন। তার মধ্যে ফেনী, নোয়াখালী, চট্টগ্রামের মিরসরাই অঞ্চল, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং খাগড়াছড়ি, এই 8টি জেলা অত্যন্ত খারাপ অবস্থায় এই অঞ্চলের মানুষরা দিন পার করছেন, অত্যন্ত মানবতর জীবনযাপন করছেন। তাদের ঘর বাড়ি, বসত ভিটা সব কিছু পানির তোড়ে একরকমের বিলীন হওয়ার মতো। এই পর্যায়ে এসে বাংলাদেশের যেখানে আছে না, আমরা সবাই সকলের জায়গা থেকে সকলকে যেন আমরা সহযোগিতা করতে পারি। ইতিমধ্যে সেনাবাহিনী এবং নৌবাহিনী তারা তাদের দায়িত্ব পালন করছেন। আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী সবসময় বাংলাদেশের যখন যে কোনো বিপর্যয়, যে কোনো জাতীয় ক্রাইসিসের মধ্যে আমরা যখন পড়েছি, তখন আমাদের সেনাবাহিনী ভাইয়েরা সবসময় আমাদের পাশে এসেছেন এবং বাংলাদেশের মানুষকে একেবারে মেঘদূতের মতো আমাদের সহযোগিতা করে আমাদের জাতিকে সকল বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছেন। আজকের এই পর্যায়ে আমি অত্যন্ত গর্বের সাথে আমার সেনাবাহিনী এবং যারা সামরিক বাহিনী যারা আছেন, নৌবাহিনী শুদ্ধ যারা এয়ারফোর্সের যারা আছেন, তারা প্রত্যেকে আমি দেখলাম যে তারা উদ্ধার কাজে নিয়োজিত আছেন। আজকের এই বিপর্যয়ে আমি সকলের কাছে প্রার্থনা করব এবং আমি আর্জি করব যে আপনারা যেখান থেকে পারেন, যার যার সামর্থ্য আছে, প্রত্যেকে এদের পাশে দাঁড়াবেন এবং আমাদের যে সকল দলীয় ফোরাম আছে এবং আমাদের যে সার্বঙ্গীন বাংলাদেশের প্রত্যেকটি সংগঠন যেন এগিয়ে আসেন। তবে বৈফুর সংগঠন থেকে আপনারা সবসময় সতর্ক থাকবেন এবং আপনারা চেষ্টা করবেন যে আমাদের এই ভিডিওতে নিচে আমরা সেনাবাহিনীর এবং বিভিন্ন বন্যা দুর্গত সাহায্যের জন্য যেসব সেলগুলো খোলা হয়েছে, যেখান থেকে অর্থ সংগ্রহ করা অথবা যে কোনো সাহায্য সংগ্রহ করছেন, তাদের নাম্বারগুলো আমরা দিয়ে দেব। আপনারা দয়া করে কোনো অজানা কোনো সংগঠনকে না দিয়ে আপনারা চেষ্টা করবেন ওনাদের সাথে যোগাযোগ করে ওনাদেরকে এই টাকাগুলো ওনাদের মাঝে পৌঁছায় দেওয়ার জন্য। আমাদের দেশে যখনই ক্রান্তিকাল আসে, যেমনি ভালো মানুষরা তাদের জনগণের খেদমতে আসেন, তেমনি আবার এক ধরনের জোচ্চোর যে বৈফুর সংগঠন, তারা অর্থ
হরিলুট করার জন্য তারা আমাদের দেশের মানুষের সাথে এক প্রতারণার আশ্রয় নেন। তো সুতরাং আমাদেরকে প্রত্যেককে সতর্ক থাকতে হবে। আমরা যেন এই দুর্যোগ, এই সমস্যা মোকাবেলা করে আমরা যেন আবার নতুন রূপে বাংলাদেশকে আবার নতুন একটা বাংলাদেশের আমরা গড়ে তুলতে পারি এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় এই কামনা এবং এই প্রত্যাশা রইল। আমাদের বাংলাদেশের যারা সকলেই আমরা যারা যে যেখানে থেকে আসি আমরা সকলে যেন সহযোগিতা করি। সুধীমণ্ডলী, আজকে মূলত আমাদের কয়েকটা বিষয়ের উপরে আলোচনা করার কথা ছিল। তার মধ্যে যেসব বিষয়গুলো অত্যন্ত একেবারে খুবই সেন্সিটিভ আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ প্রেক্ষাপটে এবং সাউথ এশিয়ান রিজনের প্রেক্ষাপটে, আমাদের একটি আমাদের দেশীয় প্রেক্ষাপটে যেটা আমি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে বাংলাদেশের অভ্যন্তরে ভারত কখনো সামরিক হস্তক্ষেপ করবে কিনা, যে কোনো পর্যায়ে, যে কোনো অবস্থান থেকে, বা কারো প্ররোচনায়, বা আমাদের স্বৈরাচারী হাসিনার প্ররোচনায়, বা অন্য কাউকে সুবিধা দেওয়ার জন্য কখনোই বাংলাদেশের প্রেক্ষাপটে সামরিক অভিযান পরিচালনা করবে কিনা ভারত। তবে আমি আপনাকে নির্দ্বিধায় বলতে পারি, একেবারে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে এই ধরনের সম্ভাবনা বাংলাদেশে অভ্যন্তরে ভারত সামরিক হস্তক্ষেপ করবে এটা কল্পনাই আনার দরকার নেই। বিকজ এটা সম্ভবই না। কারণ ভারত ভালো করে জানে 1965 সনের যুদ্ধের কথা যদি মনে থাকে ভারতের, বাংলাদেশিরা কী না করতে পারে। তারা বাংলাদেশিরা ভারত পাকিস্তান যখন যুদ্ধ হয়, আপনারা সবাই জানে থাকবেন, বাংলাদেশিরা তারা বুকের মধ্যে মাইন স্থাপন করে তারপরে ভারতের অনেক ট্যাঙ্ক ধ্বংস করে দিয়েছিল। ভারত ভালো করেই জানে বাংলাদেশিরা কীরকম যোদ্ধা। ভারত এটাও জানে যে বাংলাদেশে আর্মি যদি 5 লক্ষ থাকে বা সামরিক যে শক্তি যেটাই থাক না কেন, বাংলাদেশের আপামর জনসাধারণ সামরিক শক্তি, বাংলাদেশে যে সামরিক ট্রেনিং লাগে না বাংলাদেশের মানুষের জন্য, সেটা 71-এ তারা আমরা দেখিয়েছি, এবার সেই 2024-এ এসে আমরা আবার দেখাতে পেরেছি। সুতরাং এখানে কোনো রকম কোনো সম্ভাবনা নেই ভারত কখনো আসবে না বাংলাদেশের অভ্যন্তরে সেনা হস্তক্ষেপ করে বাংলাদেশকে দখল করা বা অন্য কোনো পর্যায়ে তারা বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করা। কারণ এটা সম্ভবই না। কারণ এটা এই জন্য সম্ভব নয়, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে আপনি যদি খেয়াল করেন, বাংলাদেশে একটা সময় দুটা পক্ষ ছিল, ভারতীয় লবি একটা পক্ষ ছিল, সেটা হচ্ছে আমাদের আওয়ামী লীগ, স্বৈরাচারী এই দল, এবং সেটা ভারতের ছত্রছায়ায় আমাদের দেশকে এক ধরনের স্বৈরাচারী পন্থায় বাংলাদেশের মানুষকে নিষ্পেষিত করে রেখেছিল। তো এখন বর্তমান প্রেক্ষাপটে কিন্তু একমুখী বাংলাদেশের জনগণ একটা দলে বিভক্ত। সেটা হচ্ছে যে আমরা বাংলাদেশি সেন্টিমেন্টে আমরা বিশ্বাসী। সেটা কি এখানে আর কোনো রাজাকার নাই, এখানে সবাই কিন্তু এখানে মুক্তিকামী, এবং এখানে সবাই কিন্তু স্বাধীনতা মানে সুফল বহন করার জন্যই এবং দেশকে সমৃদ্ধ করার জন্য প্রত্যেকের ভিতরে এক ধরনের দেশমাতৃকার আর যে স্পৃহা প্রত্যেকের মধ্যে রয়ে গেছে, আমি বিশ্বাস করি। এবং একটা সময় দেশকে ভাগ করেছে আওয়ামী সরকার, তারা হচ্ছে এরা রাজাকার, এরা দুর্বৃত্তকারী, এরা জঙ্গিবাদী। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে কখনো কোনো জঙ্গিবাদের প্রয়োজন হবে না আমাদের। জঙ্গিবাদ কখন আসে? যখন আপনি একটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করে দিবেন, গণতান্ত্রিকভাবে কথা বলার সুযোগ দিবেন না, তখন দেশের একটা অংশ বা কিছু কিছু দুষ্কৃতিকারী বলতে পারেন, অথবা বলতে পারেন যে যারা দেশের এই স্বৈর শাসনকে পছন্দ করে না, তাদের মধ্যে কেউ কেউ হয়তো বিপদে চলে যেতে পারে। কিন্তু আমাদের দেশের মানুষ ঐক্যবদ্ধ, আমাদের দেশের মানুষ দেশমাতৃকাকে ভালোবাসে। আপনাকে খেয়াল করতে হবে যে এখন বর্তমানে আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বলেন, অন্যান্য বাম দল বলেন, যেসব ছোটোখাটো আরও দল আছে, প্রত্যেকে কিন্তু একই মতাদর্শে। এখানে ভিতরে কেউ রাজাকার না, এখানে ভিতরে কেউ অন্য কোনো চিন্তা চেতনার নাই। একটাই চেতনা, যে গণ-অভ্যুত্থানের মাধ্যমে দেশ গঠিত হয়েছে, সেটার মধ্যে একটাই চেতনা। কেউ কাউকে রাজাকার বলার আর সুযোগ থাকবে না। একমাত্র এখন তারা
নিজেরাই রাজাকার হয়ে গেছে। যাদেরকে রাজাকার বলে সবসময় আখ্যায়িত করতো সাধারণ মানুষদেরকে, সাধারণ ছাত্র জনতাকে কিছু বললেই, কোনো কিছুর প্রতিবাদ জানালেই তারাই প্রথমেই তাদেরকে ট্যাগ দিয়ে দিত, সে হচ্ছে রাজাকার। এই ট্যাকিং যে কালচার আমাদের দেশে, এটা দূরীভূত হয়ে গেছে। এখন আমরা একই মতাদর্শে, সেই একই মতাদর্শের জনগণকে আপনি দখল করতে আসবেন ইন্ডিয়া? আসেন না। চ্যালেঞ্জ করে দিলাম আপনাকে। আপনার যতই সব কিছু থাকে, আপনি কোনো কিছু দিয়ে আপনি আমাদের দেশের দখল করতে এসে আপনি টিকে থাকতে পারবেন না। বাংলাদেশের প্রতিটি মানুষ তাদের জীবন বাজি রেখে যদি দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে পারে, দেশের গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী সরকারকে পতন ঘটাতে পারে, আপনাদের মতো বহু আক্রমণ থেকে আমাদের সমস্ত জনগণ জেগে আছে। আমি সেনাবাহিনী ভাইদের বলছি, আপনি কখনো ভয় পাবেন না, কখনো ভয় পাবেন না। আপনাদের সাথে বাংলাদেশের আপামর জনসাধারণ আপনাদের সাথে আছে। আপনারা বাংলাদেশের মানুষকে সবসময় পাশে ছিলেন, থাকবেন এবং থেকে যাবেন। কোনো স্বৈরশাসক যেই হোক, সে যেই হোক, আওয়ামী লীগ হোক, যেই পার্টির সেই হোক, কিন্তু আপনারা থাকবেন কার সাথে জানেন? আপনারা থাকবেন বাংলাদেশের মানুষের জনগণের সাথে। আমি লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার ইউনুস আর্মির চিফ আছেন, ওনাকে আমি স্যালিউট জানাই, স্যালিউট। উনি বাংলাদেশের মানুষকে এমন এক দিক নির্দেশনা দিয়েছেন। উনি বাংলাদেশের মানুষকে অরাজকতার হাত থেকে রক্ষা করেছেন, এই দেশের মানুষের প্রাণ রক্ষা করেছেন। উনি বাংলাদেশের মানুষের আপামর জনসাধারণের ইতিহাসের এক পাতায় সবসময় থাকবেন। বাংলাদেশের মানুষ ওনাকে সম্মান করেন। এখন ওনার কাজ হচ্ছে, সেনাবাহিনী ভাইদের কাজ হচ্ছে দেশকে কিভাবে সুশৃঙ্খল করা যায়, দুর্নীতিমুক্ত করা যায়, বাংলাদেশের মানুষকে কিভাবে শান্তি দেওয়া যায়, কিভাবে বাংলাদেশের মানুষকে সুন্দর সুশৃঙ্খলভাবে জীবনযাপন করতে পারে, সেই রকম কার্যক্রম পরিচালনার জন্য সে যে সরকারই হোক না কেন, সে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হোক অথবা আজকের যে তত্ত্বাবধায়ক সরকার হোক, প্রত্যেকটি সরকারকে আপনাদের পাশে, তার পাশে থেকে আপনার দেশকে নতুন এক দিগন্ত রচনা করবেন। এবং বাংলাদেশ অতি শীঘ্রই 2 নম্বরই পন্থায় না, থাইল্যান্ড হয়ে গেছে, সিঙ্গাপুর হয়ে গেছে, বা ইউরোপের মতো হয়ে গেছে, এসব মিথ্যা প্রলোভনার বাংলাদেশ থাকবে না। বাংলাদেশ এক অতি সত্বর আগামী 5 বছরের ভিতরে বাংলাদেশ একটা উন্নয়নশীল দেশে পরিণত হবে। আমি এই বিশ্বাস রাখতে চাই, বাংলাদেশের মানুষের কাছে আমি বিশ্বাস রাখতে চাই। শুধুমাত্র একটা জিনিস আপনাদের পরিত্রাণ করতে হবে, সেটা হচ্ছে লোভ, অর্থলোভ। আপনারা যেখানে আছেন প্রত্যেকে অর্থলোভ। আমাদের এখনো বাংলাদেশে 80% মানুষ অর্থের লোভের জন্য রাজনীতি, সমাজনীতি, সমস্ত জায়গায় আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। অর্থলোভটা যদি, আমাদের চরিত্র যদি পরিবর্তন করতে পারি, সুন্দর সুন্দর কথা বলবেন, ওখানে বলবেন, টকশোতে এসে বলবেন, কিন্তু তলে তলে আপনি টাকা নেওয়ার জন্য আসেন বসেন কথা বলি, আসেন বসেন কথা বলি চলবে না। হ্যাঁ, আপনি একটা নমিনেশনের জন্য, আমি একটা এলাকায়, আমার এলাকা উন্নয়নের জন্য আমার খুব ইন্টারেস্ট ছিল। আপনার কেউ হয়তো আমাদেরকে বিভিন্নভাবে ইঙ্গিতপূর্ণভাবে অর্থ চাচ্ছেন। সেই অর্থ চাওয়ার এই কালচার, এই সমাজ, এই নির্বাচন ব্যবস্থা, এটাকে আমাদের পরাভূত করতে হবে। ছাত্র জনতা আপনারা সবসময় জাগ্রত থাকবেন, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার সবসময়ের আপনাদের কাছে প্রত্যাশা থাকবে। আপনারাই বাংলাদেশের মানুষকে একটা নির্দেশনায় আপনারা নিয়ে যেতে পারবেন, এই বিশ্বাস আপনাদের কাছে রইল। পাশাপাশি আমার দ্বিতীয় যে পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে সাউথ এশিয়ার রিজনে আমাদের কোনো পারমাণবিক যুদ্ধের কোনো আমাদের শঙ্কা আছে কিনা? হ্যাঁ আছে, ডেফিনেটলি আছে। ভারতকে ভুলে গেলে চলবে না। ভারতের পাশের যে পাকিস্তান, তাদের কাছে পারমাণবিক শক্তিধর দেশ, তারা চায় না, শক্তিধর দেশ। যদি বাংলাদেশের উপরে আপনি আক্রমণ করেন, আপনাকেও ছেড়ে দিবে না। পাকিস্তান প্রথম বাংলাদেশের জন্য আগিয়ে আসবে। যে পাকিস্তানে বাংলাদেশের জনগণকে পাঠিয়ে দিতে চেয়েছিল শেখ মুজিবুর রহমানের মেয়ে, সে পাকিস্তানে আমাদের পাশে এসে দাঁড়াবে। আমাদের এই বাংলাদেশের এক সময়কার আমাদের এই ভাই, তাদেরকে আমরা ভুলে গেলে চলবে না। তারা আমাদের 71 সনে আমাদের সাথে যে অন্যায় করেছেন, সেই অন্যায়ের আজকে তারা বুঝতে পারছেন, তারা যে অন্যায় করেছেন তার জন্য তাদের এখানে আজকে তারা মিছিল উঠায়, তুমি কে আমি কে, বাংলাদেশ বাংলাদেশ।
এর থেকে প্রাউড আপনার কি হতে পারেন? আপনার প্রাউড করতে হবে বাংলাদেশিরা। আপনি আজকে সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ সারা বাংলাদেশকে নিয়ে এখন গর্ব করে। একটা রেফারেন্স সৃষ্টি হয়ে গেছে যে গণঅভ্যুত্থানের মাধ্যমে কিভাবে স্বৈরাচারী সরকারকে পতন ঘটাতে পারে, সেটা বাংলাদেশ একটা পৃথিবীর ইতিহাসে একটা নতুন দিগন্ত উন্মোচন করেছেন ছাত্র জনতা এবং বাংলাদেশে আপমর মানুষের কল্যাণে। সুতরাং বলতে হয় যে ইয়েস, বাংলাদেশের দিকে আপনি ভারত আপনি তাকাবেন না, আপনি নিজের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আগে চিন্তা করেন। সকল দেশকে তার যার নিজস্ব আভ্যন্তরীণ বিষয়ে তাকে কাজ করতে দেন এবং তার দেশের সুশৃঙ্খলা রক্ষার্থে সেই সরকারকে সহযোগিতা করেন। আপনাদের সাথে প্রতিবেশী হিসাবে বাংলাদেশের মানুষ সবসময় আছে, থাকবে। আপনাদের কোনো বিপদে, কোনো সমস্যায় বাংলাদেশ আপনাদের পাশে থাকবে। আপনারা চিন্তা করার কোনো কারণ নাই। বাংলাদেশের মানুষ কখনো আপনাদের বিরুদ্ধে আচরণ করবে না। দয়া করে আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আচরণ করবেন না। দয়া করে আপনারা কোনো রকম অশান্তি সৃষ্টি করার এই অঞ্চলে আপনারা চেষ্টা করবেন না। আপনারা বাংলাদেশের সরকারকে সহযোগিতা করেন। বাংলাদেশের সরকার, বাংলাদেশের জনগণ, গ্যারান্টি দিয়ে বললাম, বাংলাদেশের জনগণ আপনাদেরকে সহযোগিতা করবে। আর যে ধরনের আমাদের একটা সংস্কৃতি হয়ে গেছে বাংলাদেশের প্রেক্ষাপটে, যে সংখ্যালঘুদের উপর আক্রমণ, সংখ্যালঘুদেরকে আক্রমণ করে আওয়ামী লীগ, সংখ্যালঘুদেরকে আক্রমণ করে আওয়ামী লীগ। আমি গ্যারান্টি দিয়ে বললাম, ভারত সরকারের কেউ যদি শুনে থাকেন আমার এই বক্তব্য, যে ভারত সরকারের প্রত্যেকটি লোককে আমরা বলছি যে ভাই, আমরা প্রত্যেকটি লোক ভারতবর্ষের হিন্দু মুসলিম আমরা একই সংস্কৃতিতে লালিত এবং আমরা একই সংস্কৃতিতে লালন ধারণ করে আমাদের এই অঞ্চলকে আমরা শান্তিতে রাখতে চাই। আমরা হিন্দু মুসলিমের দোয়াই দিয়ে, হিন্দু যার যার ধর্ম তার আমাদের ভিতরে যারা আলেমা আছেন তারাও কোনোদিন হিন্দুদেরকে কখনোই খারাপ চোখে দেখে নাই, অথবা হিন্দুদেরকে তারা কখনো বিতরিত করার জন্য কোনো রকম ভূমিকা ইনিশিয়েটিভ নেয় নাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তাহলে আমরা কেন এই অঞ্চলে সুন্দর করে একসাথে আমরা কেন অঞ্চলটাকে একটা উন্নত অঞ্চলে পরিণত করতে পারি না? ইউরোপের এই দেশগুলো দেখেন একে অপরের সাথে কত আন্তরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে তারা কিভাবে উন্নতি হয়েছে। তাহলে সাউথ এশিয়া রিজনে আমরা কেন একজন আরেকজনের সাথে পারাপারি মারামারি করতে যাব? আমাদের ভিতরে একটা সহনশীলতা আসা উচিত, আমাদের ভিতরে বোঝা উচিত আমরা যেন কোনো দেশের আগ্রাসনে না যাই। দয়া করে ভারতের মোদী সাহেবকে আমি বলছি, আপনি দেখেন সাধারণ এই জনগণকে মেরে লাভ কি? আপনার কোনো লাভ আছে ভাই? এই যে আপনি যে পানি ছেড়ে দিলেন, আপনি একটু যদি চিন্তা করেন, আপনার দেশের মানুষ যদি এরকম পরিস্থিতিতে আমরা যদি পানি ছেড়ে দিতাম, হ্যাঁ, তাহলে আপনার কি হইতো? আপনার দেশের মানুষ যদি এরকম পরিস্থিতিতে থাকতো, আপনার কাছে কেমন লাগতো? দয়া করে আপনি এটাকে খুবই গুরুত্ব সহকারে দেখেন কি করে পানি আমাদের দেশে চলে আসতেছে এবং এটা কিভাবে প্রোটেক্ট করা যায়। আর যদি আপনি না দেখেন, এই বাংলাদেশ নতুন বাংলাদেশ, এই বাংলাদেশের নতুন প্রজন্মের ছেলেরা আবার নতুন করে বাঁধ তৈরি করবে, তখন আপনি বুঝতে পারবেন আপনার জন্য কিন্তু তখন কাল হয়ে দাঁড়াবে। সুতরাং বি কেয়ারফুল। আমাদের দেশের মানুষ আমাদের দেশের শান্তিতে থাকবে, এটাই আপনি প্রত্যাশা করেন এবং এইটাই আপনি সকলকে সহযোগিতা করেন। আমরাও আপনাকে চ্যালেঞ্জ দিলাম, কথা দিলাম, আমরা আপনার সাথে আপনি সহযোগী দেশ হিসেবে থাকব। তারপরে আসেন দ্বিতীয় একটা পয়েন্ট। আপনি আমার তৃতীয় পয়েন্ট যেটা আজকের আলোচনার বিষয়, সেটা হচ্ছে যে আপনি শেখ হাসিনা স্বৈরাচারী মানে গণবিরোধী কি না করেছে, সে বাংলাদেশে কি না করেছে, ফ্রাঙ্কেনস্টাইন স্টাইলে সে যা ইচ্ছা তা সে বাংলাদেশে সংগঠিত করেছে। আপনি যদি নিরপেক্ষ মানুষ হন, দেখেন বাংলাদেশের পরিস্থিতি, বাংলাদেশের মানুষকে কিভাবে নিষ্পেষিত করেছে মোদী সরকারকে। আপনাকে আমি বলছি, আমরাও চাই না আপনার দেশে অশান্তি হোক, শান্তিতে থাকুন আপনারাও। কিন্তু একটা জিনিস, এখানে আপনার অশান্তি হয়ে যাচ্ছে আপনার দেশের ভিতরে। অলরেডি সঞ্জয় সিং বর্মা, কংগ্রেসের নেতা, উনি বলেছেন যে আপনাকে গণঅভ্যুত্থানের মাধ্যমে পদত্যাগ করতে বাধ্য করা হবে। কারণ আপনি গত অনেকগুলি ইলেকশনে দুর্নীতির মাধ্যমে, আমি বলেছি, আমি এটার একেবারে দায়িত্ব নিয়ে বলছি যে আপনি দুর্নীতির মাধ্যমে ভারতীয় নির্বাচন কমিশনকে আপনি প্রলোভিত করে, হ্যাঁ, আপনি এক ধরনের সূক্ষ্ম কারচুপি বলে, অথবা বলতে পারে না আপনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে নির্বাচন কমিশনকে প্রভাবিত করে আপনি পরপর দুবার নির্বাচনে পাশ করেছেন।
আপনাকে আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনি তাই করেছেন। আপনি হাসিনা সরকার কাছ থেকে আপনি এটা শিখেছেন। সুতরাং আপনি শেখ হাসিনা সরকার কাছ থেকে যেটা শিখেছেন, আপনি ওর জন্য, শুধু এই শেখ হাসিনার জন্যই আপনি আবার পরাভূত হবেন। আপনার দল ক্ষমতায় আসতে পারবে না এবং আপনাকে ভারতের আপামর জনসাধারণ আপনাকে ধিক্কার জানাবে শুধুমাত্র এই অগণতান্ত্রিক এই এই ফেসিস্ট সরকারকে আপনি জায়গা দেওয়ার জন্য। সুতরাং এখনো সময় আছে, এখনো সময় আছে। তাকে ভারত থেকে তার মতো স্বৈরাচারী সরকারকে আমার মতে এই মুহূর্তে আপনি তাকে ভারতের বর্ডারের বাইরে পাঠিয়ে দেন। সে যেখানে চাক নদীতে ফেলাই দেন তাকে। তার মতো মহিলার দরকার নাই। তার মতো মহিলাকে নিয়ে, তাদের পরিবারকে নিয়ে বাংলাদেশের মানুষ আর এখন ভাবে না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ যারা করেছে তাদেরকে মাফ করে দিবে। বাংলাদেশের মানুষ যেখানে যা অন্যায় হয়েছে মাফ করে দিবে, কিন্তু শেখ পরিবারের এই মহিলাকে, এই মেয়েকে মাফ করতে পারবে না। জয় সাহেব, আপনি টাট্টু পাট্টু লাগাইয়া আপনি যেই ভিডিওতে আসছেন, আমি তো খুব মজা পাচ্ছিলাম। প্যান্টটা খুলে আপনি নিচ পর্যন্ত কতটুকু টাট্টু আছে, ময়নার মধ্যে কতটুকু টাট্টু লাগাইছেন আপনি, সেটাও দেখিন তো, সেটাও আপনাকে দেখে নিবে। আপনার টাট্টু আরো পুরো শরীরে আপনার আঁকায় দিবে, আপনার মাকেও আঁকায় দিবে টাট্টু। ডোন্ট ওয়ারি, আপনি টাট্টু নিয়ে থাকেন, যেখানে আসেন সেখানে ভালো থাকেন। আপনি বাংলাদেশের অভ্যন্তরে কোনো কিছু, কোনো দুর্বৃত্তায়নের জন্য কোনো রকম ষড়যন্ত্র আপনি করবেন না। আপনাকে বাংলাদেশের মানুষ কখনোই এই দেশের মানুষ গ্রহণ করবে না। আপনি ওই রাজনীতি করতে যাবেন না যে রাজনীতির কারণে বাংলাদেশের মানুষ কষ্ট করবে। বাংলাদেশের মানুষকে শান্তিতে থাকতে দেন। বাংলাদেশ একটা সিস্টেমেটিক ওয়েতে, বাংলাদেশে দুর্নীতি, বাংলাদেশের স্বজনপ্রীতি, বাংলাদেশের বৈষম্য, বাংলাদেশের প্রতিটি পরতে পরতে বৈষম্য, বাংলাদেশের প্রতিটি পরতে পরতে বৈষম্য। আসেন বসেন কথা বলেন, আসেন বসেন কথা বলেন, এগুলি চলছে, এগুলোকে বন্ধ করতে হবে। সুতরাং আমরা এই স্বাধীন টিভি 24 চ্যানেলে আমরা সব কিছু আলোচনা করব। এখন থেকে আমি প্রত্যেক বাংলাদেশের আনাচে কানাচে আমার উপরে আমার একটা নাম্বার থাকবে, আনাচে কানাচে যে যেখানে পাবেন, যেখান থেকে দুর্নীতি হয় সেই দুর্নীতির তথ্য, উপাত্ত এবং আমাদের সাথে কথা বলে এভিডেন্স সবগুলো আমাদের সাথে শেয়ার করবেন। এবং আপনাদেরকে আমি বললাম, যে যেখানে থাকুক আমরা কাউকে ভয় পাই না। শুধুমাত্র একটা জিনিস, যে আপনাদের এই দেশের বাংলাদেশের মানুষের যেন শান্তি সুখ ফিরে পায়, সেজন্য যা কিছু করা লাগবে আমরা প্রবাস থেকে যারা যেখানে আসি সেখান থেকে আমরা করব। আপনারা ভুলে গেলে চলবে না। আপনারা যখন আন্দোলন করতে পারেন নাই, আমিও একজন বিএনপির একটা পদে আসি। আমি বিএনপির আমার নেতাকে শ্রদ্ধা করি, সম্মান করি। ও শৃঙ্খল, শ্রদ্ধা, সম্মান, সততা এগুলো নিয়ে যদি বিএনপিতে রাজনীতি করেন, আর নাহলে বিএনপি থেকে সরে যান। আমি একটা কথা বলি, যে আমাদের নেতা আগামী দিনের যে বিএনপি আসবে, সে বিএনপি আমাদের নেতা জনাব তারেক রহমান, আপনারা দেখতে পাবেন সে বিএনপি অন্যরকম এক স্ফুলিঙ্গ বিএনপি আসবে। সে বিএনপির ভিতরে সততা থাকবে, সে বিএনপির ভিতরে আদর্শ থাকবে, সে বিএনপির ভিতরে বাংলাদেশের মানুষ ভালোবাসবে, বাংলাদেশের মানুষ দরজা খুলে ঘুমাতে পারবে। ইনশাল্লাহ সেদিন আসবে। অথবা যেই আসুক আমাদের দেশের সরকার, আমরা কারোর সাথে বিরোধিতা করতে চাই না। যদি গণতান্ত্রিক প্রক্রিয়া অন্য কেউ আসে, আমরা তাদেরকে ওয়েলকাম জানাই। তারপরে আমার একটা কথা থেকে যায়, যে আজকে যে সারজিৎ, হাসনাত, অন্যান্য যেসব আমাদের যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যারা এই গণ অভ্যুত্থান করে, যেসব বৈষম্য বিরোধী সমন্বয়কারী যারা আছেন, প্রত্যেককে আমি আবারও বললাম, তাদেরকে সিকিউরিটি দিয়ে রাখতে হবে। কারণ এরা আমাদের দেশের সম্পদ। এরা যদি পার্টিও করে আমার মতে কোনো সমস্যা নাই, তাদের বাক স্বাধীনতা তারা করতেই পারে। যদি তারা যাই করে রাজনীতি করতে দেয়, তাদেরকে মারা যাবে না। বিএনপির কর্মী আপনারা যে যেখানে আছেন তাদেরকে মারবেন না। তাদের জন্যই আমরা বিএনপি করেও আমরা আন্দোলন করে বাংলাদেশে কিছু করতে পারি নাই। সত্য কথা যেটা, আমরা পারি নাই। তারা পেরেছে আমাদের সহযোগিতা পারক, যেভাবে পারক তারা করতে পেরেছে। সে করতে পারাটাকে আমরা যেন ধরে রাখতে পারি। আমরা তাদেরকে নিরাপত্তা দিতে হবে, তাদেরকে বিপদে ফেললে চলবে না। তারা দেশের ভালো চাচ্ছে, তাদের জন্য আমরা সকলে সহযোগিতা করতে হবে। তাদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, তাদেরকে সম্পূর্ণ পুরা যত ছাত্র সমাজ আছে প্রত্যেককে নিরাপত্তা দিতে হবে। এই সরকারের কাছে আমি আকুল আবেদন। কেন নিরাপত্তা দিতে হবে? ভারতের অথবা স্বৈরাচারী শেখ হাসিনার গ্যাং তারা সবসময় চেষ্টা করবে। তারা কিন্তু বিএনপির জন্য অতটা এখন
বিএনপির সাথে বসতে চায় তারা, তার ছেলে দেখলেন না, সে অফার দিয়েছে বিএনপির সাথে কথা বলতে চায়। এতদিন বিএনপির সে কোনো বিষয় মনে করে না, কোনো পার্টি মনে করে না, তার বক্তব্য সে বলতেছে বিএনপি নামে কোনো দলই থাকবে না, তাই না? তো এখন যে কথাটা হচ্ছে যে এদেরকে আমাদের সব সময় নজরের মধ্যে রেখে এদেরকে আমাদের সহযোগিতা করতে হবে। এই ছাত্র জনতার আন্দোলনে যারা যারা দায়িত্ব নিয়েছিল তাদের প্রত্যেককে আমাদের নিরাপত্তা দিতে হবে। তা না হলে জাতি একদিন আপনাদেরকে অস্বীকার করবে, জাতি একদিন আপনাদের উপরে থুতু ফেলে দিবে যে তোমরা কৃতজ্ঞদের যাদেরকে অকৃতজ্ঞের মতো আচরণ করেছো। সুতরাং আমাদেরকে এই জিনিসগুলো ভাবতে হবে, এগুলো চিন্তা করতে হবে। সুতরাং আপনাকে বলতে চাই যে আমরা একটা সাম্যের বাংলাদেশ চাই। আমরা দল মত নির্বিশেষে সকল ধর্ম, সকল সংস্কৃতি, সকল দল একসাথে মিলেমিশে বাংলাদেশ গঠন করব, এই প্রত্যাশা রাখলাম। আপনাদেরকে পরবর্তী আলোচনায় আপনাদের সাথে থাকবো। আবারও বলছি, কেউ যদি বাংলাদেশে কোনো অঞ্চলে কোনো জায়গায় নিপীড়িত হয়ে থাকেন, অথবা দুর্নীতির শিকার হয়ে থাকেন, অথবা আপনার উপরে জুলুম নির্যাতন করছেন, প্রত্যেকে আমি দয়া করে বলছি, আমার উপরের নাম্বার থাকবে, আমার কাছে এভিডেন্স পাঠাবেন, সমস্ত রকমের তথ্য আমাকে দিবেন। আমরা চেষ্টা করব ওদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য। আমরা দেশ নতুন করে গঠন করব। সেই দেশ প্রবাস থেকেও ভূমিকা নিবে, দেশ থেকেও ভূমিকা নিবে। আপনারা ভুলে গেলে চলবে না, প্রবাসে যারা রাজনীতি করেছে তারা এক সময়, আমরা যারা রাজনীতি করেছি এখানে প্রবাসে, প্রত্যেকটা সময় আমরা যখন সময় দিয়েছি, অনেক ব্যস্ততার মাঝখান থেকে এখানে সময় দিয়েছি। এই সময় দিতে গিয়ে আমরা রাজনীতি কিছু চাই নাই, এখনো চাই না। আমরা রাজনীতিতে আমাদের যে অবদান, আপনারা যখন পারতেছিলেন না তখন আমরা এখানে আন্দোলন করেছি। আপনারা যখন, আমাদের নেতারা যখন এখানে আসছে, আমাদের নেতাকে আমরা আগলিয়ে রেখেছি। আমরা আমাদের যে প্রবাসের যে যারা যেখানে রাজনীতি করতেছে তাদেরকে আপনারা অবহেলা বা অবজ্ঞার চোখে দেখার কোনো সুযোগ নেই। কেন নেই? এই জন্য, কারণ প্রত্যেকের জায়গা থেকে এই দেশকে নতুনভাবে গঠন করার জন্য সবাই তাদের দায়িত্ব বা প্রচেষ্টা চালিয়ে গেছেন। আরেকটা জিনিস, প্রবাসে যারা রাজনীতি করে সহযোগিতা করেছেন, আপনাদেরকে কথা বলার সুযোগ করছে, যারা হচ্ছে অনলাইনে বসে, যারা এই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বিভিন্ন টিভি চ্যানেল খুলে তারা সোচ্চার ছিল এই সরকারের বিরুদ্ধে, তাদের অবদান আছে, তাদেরকে আমরা অস্বীকার করতে পারবো না। তারপরে আরো একটা বিষয়, যে এই রেমিটেন্স যোদ্ধা প্রবাসে যারা আছে তাদেরকে দিয়ে যদি দেশ চলে, তাদের সহযোগিতা যদি দেশ চলে, তাহলে প্রবাসের যারা রাজনীতি করছে, যারা যোগ্য লোক আছে, তাদেরকে আপনার দেশ গঠনে নিতে পারবেন। এটাতে কোনো অসুবিধা নেই। আপনি না নেন তাও আপনার দেশে শান্তিতে থাকবেন। কেন? যেন আমরা ভেদাভেদ না করি। এ প্রবাসে রাজনীতি করে আসছে, এ কি করছে, ও কি করছে, এসব কথার দরকার নেই। আমাদের দরকার হচ্ছে দেশ গঠনে যার যেখানে যোগ্যতা আছে সে সেখান থেকে তার ভূমিকা নেবে। এতটুকু আপনাদের জন্য রিকোয়েস্ট থাকলো। আপনাদেরকে আবারও বলছি, যে যেখানে নিপীড়িত হচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। সর্বশেষে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করি, এবং আমার নেতা, আগামী দিনের আমাদের যে নেতা, তারুণ্যের অহংকার শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সন্তান, সুযোগ্য সন্তান, আমাদের নেতা, আমাদের সকলের আগামী দিনের ভরসা জনাব তারেক রহমান, উনি শীঘ্রই আমাদের দেশে ফিরে আসবেন। উনি জানেন, উনি কিন্তু বুঝেন উনি কি করবেন, উনি ঠিকই জানেন, এবং উনি সঠিকভাবে করবে। তবে ওনার জন্য আমার একটা মেসেজ, সেটা হচ্ছে যে এই তেল বাস, লবি বাস এবং পা চাটা, শেখ হাসিনার পা চাটছে দেখছেন বড় বড় বয়স্ক মানুষরা, আইসা পায়ে ধরে কিন্তু শেখ হাসিনার কদম বুঝি নিত। হ্যাঁ, শেখ হাসিনার পারে না পা ধরিয়া আম্মা কইয়া কাকা কইয়া কান্দাকাটি করতো। তো ওই প্রকৃতির মানুষ বিএনপির মধ্যে নাই তা কিন্তু না। এই আরাফত রহমান, হাসান, ওবায়দুল কাদের পারে না আম্মা আব্বা যা আছে সব কইতে। তো আপনার আশপাশের লোকরাই কিন্তু, আপনি যাদেরকে এখন নিচ্ছেন, যে যারা আন্দোলনের কোনো জায়গায় ছিল না, আমি দেখেছি দু একজনের নাম আন্তর্জাতিক কমিটিতে আসতেছে। কিন্তু আপনি যেটা করতেছেন, আপনার প্রতি সম্মান রেখে বলছি যে আপনি এই লেবি বাস, তেল বাস কোটি কোটি টাকার মালিক হবে, আবার আপনার কেরানি, আপনার পিয়ন 400 কোটি টাকার মালিক হবে। সেই সুযোগগুলো যদি আপনি বন্ধ না করেন, তাহলে আপনার পরিণতিও আমাদের দেশে, আমরা বিএনপি করি, আমাদেরও কারোর পক্ষে সম্ভব না আপনাকে রক্ষা করা। সুতরাং আপনি জানেন আপনি কিভাবে রক্ষা হতে হবে।
সুতরাং আপনি আগামী দিনে বাংলাদেশের মানুষের জন্য এক আলোকবর্তিকা হয়ে আসবেন, এটাই প্রত্যাশা রইল। এবং বাংলাদেশের মানুষ আপনাকে কখনো ভুলে নাই, এখনো ভুলে নাই, কখনো ভুলবে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ, ওটা বাস্তবায়ন করার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে রাজপথে। বাংলাদেশের মানুষের উন্নয়নে সব জায়গায় আমরা আমাদের স্লোগান আওয়াজ থাকবে।